আমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9 দেখবো আর কি। হ্যাঁ, এই অধ্যায়টা একটু ছোট। আমরা হচ্ছে চ্যাপ্টার 5ও পড়তেছি, একই সাথে চ্যাপ্টার 9ও পড়তেছি। চ্যাপ্টার 5ও মোটামুটি ছোট, চ্যাপ্টার 9ও মোটামুটি ছোট, এই জন্য দুইটা চ্যাপ্টার আমরা একসাথে শুরু করছি আর কি, যাতে শেষ হয়ে যায় একসাথে। ঠিক আছে। তো এই চ্যাপ্টারের নামটা জানি কি ছিল, নামটা তো ভুলে গেলাম। এক মিনিট দেখি। ফিজিক্স সেকেন্ড পেপার। এই যে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আচ্ছা, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। হ্যাঁ, তো তাহলে এই অধ্যায়ের হচ্ছে তোমরা অনেক কিছুই আগে থেকে জানো। ঠিক আছে। তো এটা হচ্ছে মানে ইতে এই যে রসায়ন আর কি, যে বোর পরমাণু মডেল, তারপরে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, তারপরে যে ডাল্টন জন ডাল্টনের মডেল, পাম্পোর্ডিং মডেল, থমসনের মডেল, এগুলা কিছু আইডিয়া আছে না? পড়ছিলাম না? হ্যাঁ ভাই, কেমিস্ট্রি, গুণগত রসায়ন। হ্যাঁ। তো এই অধ্যায়ের কিছুটা হচ্ছে ওইটার সাথে রিলেটেড। তো ওখানে তোমরা মানে পরমাণুর অভ্যন্তরের ভিতরে দেখছো, এখানে আমরা হচ্ছে পরমাণুর যে প্রত্যেকটা কক্ষপথের বেগ, হ্যাঁ, শক্তি, তারপরে আহ নির্দিষ্ট যে শক্তির বিকিরণ হয়, এগুলা দেখবো আর কি, ব্যাসার্ধ, এগুলা ইকুয়েশন গুলো কিভাবে আসে এগুলো দেখবো, আর কিভাবে প্রমাণ করা যায় এগুলো দেখবো আর কি। পাশাপাশি হচ্ছে তোমার একটু আহ এই মডেল গুলাও আমরা দেখবো। ঠিক আছে। তো পরমাণু সম্পর্কে সবার প্রথমে যে ধারণা দেয় তার নাম কি বলো তো একটু, যদি মনে থাকে। সর্বপ্রথম কে ধারণা দেয় পরমাণু সম্পর্কে? ডার্ক। গুড। প্রথম ধারণা দেয় হয়েছে তোমার জন ডাল্টন, আর তার একটা মডেল প্রথমে আছে। দিচ্ছি কোন সম্পর্কে, ডেমোক্রিটাস, পরে জন ডাল্টন 1803 সালে সম্ভবত হ্যাঁ, পরমাণু সম্পর্কে ধারণা দিচ্ছে। গুড গুড। ইতিহাস শুদ্ধ মস্ত। এরপরে হচ্ছে তোমার, হ্যাঁ, জে এস এ থমসন মনে হয়, মানে থমসন আর কি, ধারণা দেয়। জে জে থমসন, জনস জেকব থমসন। হ্যাঁ, জন জেকব থমসন। গুড। ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার, এরপর মনে হয় রাদারফোর্ড না? হ্যাঁ এরপরে ভাই। হচ্ছে তোমার বোর, এগুলো আর কি। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা একটা মডেল আছে। ঠিক আছে। তো মডেল সম্পর্কে আমরা একটু ধারণা নেই, যদিও এটা এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ না, মানে আহ পরীক্ষায় খুব কম আসে আর কি, মানে এই মডেলগুলা। তারপর আমরা একটু 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 পড়তে হবে, যদি বই আমাদের আছে। তো প্রথমে আমরা জন ডাল্টনটা দেখি। জন ডাল্টন হচ্ছে পরমাণু সম্পর্কে কয়েকটা জিনিস বলছে। এটা হচ্ছে সে আহ, মানে একটা হচ্ছে
পরমাণু হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে বলছিল আর কি। আহ, মানে বৃত্তাকার বলতে বৃত্তাকার না আর কি, মানে গোলক, ঠিক আছে, গোলক আকারে থাকে, বা 3D আর কি, বা ইংলিশে বললে হচ্ছে তোমার স্ফিয়ার এরকম থাকবে। তো সে প্রথম একটা ধারণা দিচ্ছে, সেটা হচ্ছে কি, পরমাণু খুবই ছোট, পরমাণু খুবই ছোট, এতই ছোট যে এটা হচ্ছে মানে ভাগ করা যায় না, মানে হচ্ছে অবিভাজ্য। মানে জলটার ভাব তো, পরমাণু আসলে ভাগ করা যায় না, এটা হচ্ছে সর্বশেষ একটা কণিকা। কিন্তু পরবর্তীতে আমরা জানি পরমাণু ভাগ করা যায় ইলেকট্রন প্রোটন নিউট্রনে, ঠিক আছে। কিন্তু জন ডাল্টনের মতে মানে ওই সময়ে সে ভাবতো এই পরমাণুটা খুবই ছোট এবং এটা ভাগ করা যায় না, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন তখন ধারণা আসে না আর কি, ঠিক আছে। তো আর একটা কথা বলছিল, পরমাণু হচ্ছে তোমার কি সৃষ্টি অথবা ধ্বংস করা যায় না, এটা আর একটা প্রস্তাব দিছিল। এটা এখনো আমাদের আহ বিজ্ঞানে প্রমাণিত যে পরমাণু আসলে আমরা কোনো সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না, মানে কোনো পুরা বিজ্ঞানের পুরা বিজ্ঞান মিললে আবার একটা পরমাণু সৃষ্টি করতে পারবো না, ধ্বংস করতে পারবো না, এটা একমাত্র শুধু আল্লাহ করতে পারে আর কি, মানে ক্রিয়েটর করতে পারে, মানুষ করতে পারে না, ঠিক আছে। তো আর পরমাণুর মধ্যে মানে একই পদার্থের পরমাণু গুলো একই রকম, একই পদার্থের, মনে করো একই পদার্থের পরমাণু গুলো একই রকম। যেমন হিলিয়ামের যে পরমাণুটা আছে, এটা দুনিয়ার যে প্রান্তে তুমি নিয়ে যাও বা মহাবিশ্বের যে প্রান্তে নিয়ে যাও, এটার হচ্ছে সাইজ অথবা পরমাণু সংখ্যা, তুমি হিলিয়ামের পরমাণু সংখ্যা কত, 2 না, আর ভর হচ্ছে 4 না। তো এটা হচ্ছে মহাবিশ্বের যে প্রান্তে তুমি নিয়ে যাও, হিলিয়ামের বৈশিষ্ট্য এবং পরমাণু সংখ্যা এবং ভর সেম থাকবে আর কি, বুঝতে পারছো। আবার অক্সিজেনের তা হচ্ছে আলাদা থাকবে। অক্সিজেন তুমি যদি পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাও এবং মহাবিশ্বের যে প্রান্তে নিয়ে যাও, এটা হবে 8 অথবা 16, বা বৈশিষ্ট্য যে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য এগুলো হচ্ছে সেম থাকবে। বুঝতে পারছো এটা কি কি বলছে? 3 নাম্বার, একই পদার্থের পরমাণুগুলো এক এক রকম। জি ভাই, বুঝতে পারছি। 4 নাম্বার বলছে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু ভিন্ন রকম, এই আগেরটার মতোই আর কি, ভিন্ন, ভিন্ন পদার্থের পরমাণু ভিন্ন রকম। যেমন হাইড্রোজেনের পরমাণু একরকম, অক্সিজেনের পরমাণু আরেক রকম, কিন্তু তাদের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, এখানে আর লিখে দিই, তাদের বৈশিষ্ট্যও ভিন্ন ভিন্ন। আচ্ছা, 5 নাম্বারে আসি আমরা। আর বিভিন্ন পরমাণু, বিভিন্ন পরমাণু মিলে অনুগঠন করে আর কি, অনুগঠন অথবা উম হ্যাঁ, অনুগঠন করে এটা লিখলে হবে আমাদের। তো এগুলো একদম নর্মাল জিনিসপাতি, এই আশা করি এগুলো সবগুলো বুঝো, জাস্ট মনে রাখতে হবে এগুলো জন টান্ডন এগুলো বলছে, বুঝতে পারছো। এটা আছে মুখস্থ পড়া আর কি। লিওন, এখানে কোনো সমস্যা আছে? একটু রেসপন্স না করো। ভাই। ও, লাইক না ভাই। দিছো? কেন লাগে আমি বুঝবো না এখন, ঠিক আছে, কারণ হচ্ছে এটা তো আমি ইতে পড়াইতেছি, আহ তোমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে পড়াইতেছি, এটা তো ই না, কি জানি, হুম, ও মানে হোয়াইট বোর্ড না, হোয়াইট বোর্ডে ভাসে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ভাসে না কিন্তু, তাই রেসপন্স করতে হবে। আচ্ছা,
নাম্বার হচ্ছে আমাদের কি, জে জে থমসন। জে জে থমসন মডেলকে বলা হয় প্লাম পুডিং মডেল। কেন এটাকে প্লাম পুডিং বলে? কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে থমসন ভাবছিল এই পরমাণুটা একটা তরমুজের মতো আর কি। ঠিক আছে, এই তরমুজের মতো। তো তরমুজে যেমন বিচি থাকে, তো বিচির মতো করে হচ্ছে ইলেকট্রন গুলা পরমাণুতে ভাসতে থাকে। এটা থমসন ভাবছিল আর কি, বুঝছো? তো এই জন্য এটাকে বলা হয় পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল, এগুলা বলা হয় আর কি। মানে তরমুজের বিচির যেমন ভাসে থাকে, এখানে প্লাস মাইনাসের টাও এরকম কি হয়, মানে ভাসে থাকে আর কি, বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা, সে কি কি দেখছে? সে হচ্ছে তোমার দেখছে পরমাণুতে, পরমাণুতে দুইটি কি থাকে, চার্জ থাকে। একটা হচ্ছে তোমার কি পজিটিভ চার্জ, একটা হচ্ছে তোমার কি নেগেটিভ চার্জ। আর একটা জিনিস দেখছে, সে হচ্ছে একটি পরমাণু হচ্ছে তোমার কি আধান নিরপেক্ষ, এটা দেখছে। তো আধান নিরপেক্ষ কেন? কারণ হচ্ছে তোমার পজিটিভ, এটা বিভিন্ন লিখে ধরো, মানে পজিটিভ চার্জ, পজিটিভ হচ্ছে তোমার যে পজিটিভ যে ইলেকট্রন গুলো যেগুলো আছে, যে ইলেকট্রনের সমান সংখ্যক থাকে হচ্ছে তোমার কি ইলেকট্রন বলতে, তখন তো ইলেকট্রন আবিষ্কার হয় নাই, আচ্ছা সরি আমি ভুল বলছি, পজিটিভ চার্জের সমান থাকে পজিটিভ যে চার্জ, পজিটিভ চার্জের সমান হচ্ছে তোমার কি নেগেটিভ চার্জ থাকে। ঠিক আছে, অর্থাৎ সমান সংখ্যক পজিটিভ চার্জ সমান সংখ্যক নেগেটিভ চার্জ একটা নালিফাই করে দেয়, নালিফাই দেওয়ার কারণে হচ্ছে পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ হয়ে যায় আর কি। ঠিক আছে, অথবা এখানে বলা যায় নেগেটিভলি চার্জড চার্জ ইলেকট্রনস। ও না, তখন ইলেকট্রন আবিষ্কার হয়েছে। নেগেটিভ চার্জ ইলেকট্রনস কি আর ফিক্সড, একদম ফিক্সড থাকে ইন দা পজিটিভ স্ফিয়ার। মানে সে পজিটিভটা হচ্ছে তোমার কি প্রোটন না অন্য কোনো কণা, এটা সে আবিষ্কার করতে পারে নাই, কিন্তু সেই ইলেকট্রনটা আসলে আবিষ্কার করতে পারছে, বা ইলেকট্রন যা আছে, ইলেকট্রন যা আছে এটা সে বুঝতে পারছে আর কি, বুঝছো? তাহলে নেগেটিভ চার্জ যে ইলেকট্রন গুলো আছে এগুলো পজিটিভ সমান, পজিটিভ চার্জের সমান, কিন্তু এই পজিটিভ চার্জ আসলে কোথা থেকে আসছে সেটা জানে না আর কি, বুঝছো? এটুকু সে থমসন, এটুকু সে মানে করতে পারছে আর কি, বুঝছো? তাহলে যদি কোশ্চেন আসে যে পরমাণু যে আধান নিরপেক্ষ, এটা কে বের করতে পারছে, অথবা যদি বলে যে ইলেকট্রন গুলা যে আছে, অস্তিত্ব আছে, এটা প্রথম সর্বপ্রথম কে বুঝছে, তখন তোমার লিখতে হবে জে জে থমসন। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ ভাই। ওকে, এরপরে আসলো রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ডই মনে হয় মানে বুঝতে পারছে যে আসলে একটা পজিটিভ যে চার্জটা সেটা হচ্ছে তোমার প্রোটন। ঠিক আছে,
সম্ভবত এটা বুঝতে পারছে। সে একটা পরীক্ষা করছে, পরীক্ষাটা হচ্ছে এরকম, দেখবা বইয়ে আছে। এটা হচ্ছে তোমার লেট, মানে এটাকে সোর্সও বলা যায় অন্যভাবে। ঠিক আছে, এখান থেকে আলফা কণা নিঃসরণ হয়। আলফা কণা মানে হচ্ছে তোমার, আলফা কণার আরেক নাম হচ্ছে হিলিয়াম 2+। এটা নিঃসরণ হয় আর কি। তো এরকম একটা চাকতি থাকে, চাকতির এখানেই ঠিক আছে, এরকম একটা চাকতি থাকে। আর এখানে একটা তোমার, এখানে একটা গোল্ড, গোল্ডের পাত থাকে আর কি, হ্যাঁ, গোল্ড প্লেট থাকে। তো মনে করো এটা হচ্ছে গোল্ডের প্লেট। তো এখান থেকে আলফা কণা নিঃসরণ হয় এই বরাবর, এই বরাবর নিঃসরণ হয়। ঠিক আছে, এই বরাবর নিঃসরণ হওয়ার ফলে তো ম্যাক্সিমাম আলফা কণাগুলো হচ্ছে তোমার এখানে যায়, পড়ে যায়। 99% আলফা কণা গুলা কি এই বিপরীত এখানে যায় পড়ে। তো এটা হচ্ছে এমন একটা আহ ইকোনা আর কি, মানে এমন একটা প্লেট যেখানে হচ্ছে আলফা কণা পড়ার সাথে সাথে এখানে জ্বলে ওঠে। বুঝতে পারছো? মানে 99% আলফা কণা কণা এখানে যে ধাক্কা খায়, ধাক্কা খায় জ্বলে ওঠে। কিছু পরিমাণ আলফা কণা হচ্ছে বেঁকে যায়, কিছু পরিমাণ আলফা কণা হচ্ছে বেঁকে যায়। ঠিক আছে, আর বাকি বাকি কিছু পরিমাণ আলফা কণা হচ্ছে একদম অপোজিট ডিরেকশনে আসে। তো আমি কি বলছি বুঝছো এটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটা বলো তো। এখান থেকে ওই যে ইয়া থেকে, মানে উৎস থেকে তেজস্ক্রিয় রশ্মি নিক্ষেপ করা হলে আর কি, ওই যে গোল প্লেটটা আছে ওইটার মধ্যে কিছুক্ষণ আর কি ডিরেক্ট পাস করে গিয়া পিছনের ইয়াতে লাগে আর কি, ইয়া সৃষ্টি করে, আলো সৃষ্টি করে, অথবা কয়েকটা একটু বাঁকা ভাবে গিয়া এ করে, আবার কিছুক্ষণ মানে কিছু রশ্মি আর কি ডিরেক্ট উল্টা পথে ফিরে আসে। হ্যাঁ, গুড। তাহলে এখানে দেখো ঘটনা কি করতেছে। ঘটনা হচ্ছে তোমার তিনটা কন্ডিশন করতেছে। এটা হচ্ছে বেশিরভাগ, বেশিরভাগ আলফারে কি করছে, আলফারে হচ্ছে সোজাসুজি যায়। ঠিক আছে, এই সোজাসুজি যায়, এখান থেকে আমরা বলতে পারি কি, যে এই যে গোল্ড প্লেটটা যেটা আছে, এটার হচ্ছে তোমার ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে পরমাণুর যে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ফাঁকা, এটা আমরা বলতে পারি। মানে আটকাইতে পারে না, আলফারে আটকাইতে পারে না। তাহলে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা না পরমাণুর, হ্যাঁ ভাই। পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে তোমার 2 নম্বরে আমরা কি দেখতে পারি, 2 নম্বর হচ্ছে তোমার কিছু সংখ্যক সামান্য বেঁকে যায়, কিছু সংখ্যক সামান্য বেঁকে যায়। তাহলে কি যে সংখ্যক সামান্য বেঁকে যায় এটা তো তোমার, আমরা জানি কি এটার পজিটিভ চার্জ, আলফা চার্জ, তাই না? তাহলে এখানে অবশ্যই একটা পজিটিভ চার্জ আছে, যে পজিটিভ চার্জের কারণে সে কি বেঁকে যাচ্ছে অথবা
পেছন থেকে ফেরত আসতেছে। অথবা কি বলতে পারি, কিছু পরিমাণ সংখ্যক সামান্য বেঁকে যায়, বা উল্টো দিকে আসে। তাহলে এই যে, যেহেতু এটা পজিটিভ, তাহলে এখানে পজিটিভ কিছু একটা আছে। এই পজিটিভের জন্য কি কিছু সংখ্যক রে কি উল্টা দিকে আসে অথবা বেঁকে যায়। তারা বলতে পারে না এই যে কিছু সংখ্যক যেখানে হচ্ছে মানে বাঁকায় দিতেছে অথবা উল্টো দিকে দিতে পারত, সরাই দিতেছে, এখানে তাহলে বলতে পারে না এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে তাহলে কি থাকে, পজিটিভ চার্জ থাকে। মানে একদম ক্ষুদ্র একটা অংশে কিছু পজিটিভ চার্জ আছে আমাদের, যে অংশে হচ্ছে তোমার কি এই ক্ষুদ্র অংশটাকে আমাদের হচ্ছে আলফা কণাকে আমাদের উল্টো দিকে সরায় নিয়ে আসতেছে অথবা বাঁকায় দিতেছে। বুঝতে পারছো? তো এখান থেকে সে হচ্ছে রাদারফোর্ড হচ্ছে তোমার কিছু থিওরি নিয়ে আসছে এই আহ, এই থেকে, মানে প্রমাণ থেকে আর কি। এতটুকু বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তোমরা কি বলতে পারি? আচ্ছা, এটা হচ্ছে তোমার রাদারফোর্ড, লিখে দিই রাদারফোর্ডের। তাহলে রাদারফোর্ড যে তিনটা সে কার্য দিয়েছে সেটা কি? প্রথমে হচ্ছে তোমার পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, এটা বলছে। আর আর হচ্ছে বলছে, 2 নম্বর বলছে ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ পরমাণুর কেন্দ্রে, এই কেন্দ্রের নাম সে দিছে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে, এই কেন্দ্রের নাম সেই দিছে গেছে নিউক্লিয়াস। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে তোমার কি, আর ইলেকট্রন গুলো, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরাঘুরি করে। বুঝছো? এটা হচ্ছে রাদারফোর্ড আমাদের কি করছে, এই ব্যাখ্যাটা দিছে আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা। আচ্ছা, এটা তো কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা গুলা কি? এগুলো পরীক্ষায় আসে মাঝে মাঝে। এটা দাঁড়াও, দেখিনি বই কি দেওয়া। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার সীমাবদ্ধতা।
সীমাবদ্ধতা কি, যে ম্যাক্সওয়েলের একটা বিজ্ঞানী, ওই বিজ্ঞানী বলছে কোনো আধানযুক্ত বস্তু বা কণা বৃত্তাকার পথে যদি ঘুরে তাহলে ক্রমাগত শক্তি বিকিরণ করে, ঠিক আছে, এবং তার গতিপথে ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকে, এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমূহ ক্রমাগত শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হয়। এ পরমাণু ফলে পরমাণু অস্তিত্ব হারাবে, এবং কিছু বাস্তবে পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রন নিউক্লিয়াসে পতন কখনোই ঘটবে না। মানে কিন্তু আর কি, বুঝতে পার এটা একটু ব্যাখ্যা করি। মানে হচ্ছে এখানে মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম হচ্ছে শক্তি স্তর। এখানে হচ্ছে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তর, এখানে মনে করো 8টা ইলেকট্রন আছে। তাহলে এটা এই ইলেকট্রন গুলি সবগুলা কি ঘুরতেছে না? ঘোরার ফলে হচ্ছে দেখো এখানে হচ্ছে পজিটিভ চার্জ আছে, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ আছে। তাহলে একটা একটা পরস্পর কি করবে, আকর্ষণ করবে না? বুঝছো? নিউক্লিয়াসের প্রোটন আর হচ্ছে তোমার এই শক্তি স্তরের যে ইলেকট্রন গুলা বিপরীত ধর্মী না, তাহলে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে না? হ্যাঁ ভাই। তো এই যে আকর্ষণ করার ফলে কি হবে, কোন এক সময় শক্তি মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে হচ্ছে তোমার কি, মানে শক্তি বিকিরণ করতে 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 কোনো এক সময় সবাই কি নিউক্লিয়াসে পতিত হবে। তাহলে কি পরমাণু থাকলো, সবগুলা কি হয়ে গেল, ইলেকট্রন প্রোটন একসাথে হয়ে গেল না? মানে সব তো নিউক্লিয়াস হয়ে গেল, কোনো পরমাণু নাই এখানে অবস্থিত। তাই মহাবিশ্ব কি হুম। এক্সিস্ট করবে? না ভাই। মহাবিশ্ব কিন্তু আমাদের কি অনুপরমাণু নিয়ে তো গঠিত, মহাবিশ্ব কিন্তু এক্সিস্ট করবে না। তাহলে এখানে একটা রাদারফোর্ডের সমস্যা আছে আর কি। তো এটাই হচ্ছে নিলস বোর আর কি এই মানে সলভ করে তার একটা আলাদা পরমাণু মডেল দাঁড় করাইছিল আর কি। বুঝছো? এই যে জি এখানে ভাই। এখানে বলে দিচ্ছে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো আধানযুক্ত বস্তু বা কণা বৃত্তাকার পথে ঘুরলে ক্রমাগত শক্তি বিকিরণ করে তার গতিবেগে ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে, এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমূহ ক্রমাগত শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। বুঝছো বিষয়টা এখন? ফলে পরমাণু অস্তিত্বই থাকবে না। তাহলে এই মানে রাদারফোর্ড পরমাণু মডেলে এটা আসলে কোনো ব্যাখ্যা নাই। আসলে পরমাণু ইলেকট্রন গুলা কেন স্থির আছে তাদের কক্ষপথে, কেন তোমার নিউক্লিয়াসে পতিত হচ্ছে না, এটার কোনো ব্যাখ্যা নাই। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে তার সীমাবদ্ধতা, এটা আমরা বলতে পারি। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এটাই হচ্ছে তোমার এরপরে হচ্ছে আমরা আসি তাহলে নিলস বোর তার পরমাণু মডেলটা আমরা একটু দেখি। নিলস বোরের হচ্ছে তোমার অনেকগুলা তথ্যই দিছে। সে হচ্ছে বলছে যে আহ, ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের পরমাণু নিউক্লিয়াসকে আর কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, কেন্দ্র করে প্রদক্ষিণ করে, হ্যাঁ, একটি নির্দিষ্ট কক্ষপথে। মানে ইলেকট্রন হচ্ছে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে একটা নির্দিষ্ট কক্ষপথে। ওই নির্দিষ্ট কক্ষপথের হচ্ছে তোমার একটা, যার একটি নির্দিষ্ট ব্যাসার্ধ এবং শক্তি আছে।
ঠিক আছে। আচ্ছা, মানে হচ্ছে তোমার আহ, এই যে ইলেকট্রন, মানে একটা নিউক্লিয়াস আঁকি আগে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট সেল, এটা হচ্ছে সেকেন্ড সেল। অর্থাৎ ফার্স্ট সেলের একটা নির্দিষ্ট দূরত্ব আছে R1, সেকেন্ড সেলের একটা নির্দিষ্ট দূরত্ব আছে R2। এই R1 এবং R2 মাঝখানে সে কখনো আসবে না, আসতে পারবে না আর কি। মনে করেন এখানে একটা নিউট্রন আছে, ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এই মাঝখানে কি ইলেকট্রনটা অবস্থান করতে পারবে না, হয় তোমার এই ফার্স্ট সেলে থাকতে হবে, ওই নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে, এমন R2, মানে সেকেন্ড সেলে থাকলে এই R2 দূরত্বে থাকতে হবে, মাঝখানে কি থাকতে পারবে না। অর্থাৎ এই যে তোমার যে অরবিট গুলো আছে, এই অরবিট গুলার কি নির্দিষ্ট একটা ব্যাসার্ধ আছে এবং নির্দিষ্ট শক্তি আছে। অর্থাৎ সে যদি ফার্স্ট সেল থেকে এই সেকেন্ড সেল থেকে যদি ফার্স্ট সেলে আসতে চায়, তাহলে অবশ্যই তার শক্তি কমাইতে হবে, কমাই আসতে হবে। অথবা ফার্স্ট সেল থেকে সেকেন্ডে যেতে চাই, তাহলে অবশ্যই তার শক্তি বাড়াইতে হবে আর কি। অর্থাৎ নির্দিষ্ট শক্তি থাকতে হবে এবং নির্দিষ্ট ব্যাসার্ধ থাকতে হবে, এছাড়া কি করতে পারবে না, সে অবস্থান করতে পারবে না আর কি। এটা নিলস বোর বলে দিয়েছে আর কি। বুঝছো এটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। আর 2 নাম্বার হচ্ছে বলছে আহ সর্বনিম্ন শক্তি থাকবে, আহ সর্বনিম্ন শক্তি থাকবে সর্বনিম্ন শক্তি স্তরে। অর্থাৎ এখানে E1 এর, E1টা অবশ্যই কি হবে, E2 থেকে ছোট হবে, মানে E2টা বড় হবে, E1টা হচ্ছে আমাদের ছোট হবে। ঠিক আছে। অর্থাৎ তোমার হচ্ছে উম মানে একটা ইলেকট্রন যদি ফার্স্ট থেকে যদি সেকেন্ডে যেতে চায়, তাহলে তার অবশ্যই শক্তি অর্জন করতে হবে, তাহলে সেই সেকেন্ডে যেতে পারবে। অথবা সেকেন্ড থেকে ফার্স্টে যদি আসতে চাই, তাহলে অবশ্যই তার শক্তি কি বাদ দিতে হবে, যাতে ফার্স্টে সে আসতে পারে। বুঝছো? বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। তো এটা হচ্ছে মানে আমি ইন টোটাল বলে দিলাম নিলস বোর যে হচ্ছে তার আহ, মানে তার যে ইটা আর কি, মানে এক্সপেরিমেন্টটা, এটা আমি বলে দিলাম, কিন্তু তোমাদের বইয়ে একটু সুন্দর করে সাজাতে আছে, আমরা অন্য একটু পড়বো। বুঝছো? এটা হচ্ছে মানে আমি নোট করে দিলাম আর কি। নিলস বোর হচ্ছে সাথে রাদারফোর্ডের যে ডিফারেন্স, ওটা আমি বলে দিলাম আর কি। এবার তোমাদের বইয়ে যেমন আছে অমনি আমি পড়াচ্ছি এখন। তাহলে বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো। তো প্রথম স্বীকার্য হচ্ছে তোমার থাকবে স্থায়ী কক্ষপথ স্বীকার্য। স্থায়ী কক্ষপথ স্বীকার্য হচ্ছে তোমার কি, তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট অনুভূমিক কক্ষপথে আবর্তন করে, এবং প্রতিটি কক্ষপথের আকার আবর্তনরত ইলেকট্রনের বেগ এবং শক্তি নির্দিষ্ট। এটা হচ্ছে তোমার প্রথম স্থায়ী কক্ষপথ স্বীকার্য।
দেখো, এটা হচ্ছে তোমার প্রথম শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, এই 3 নম্বর শক্তি স্তর, আর মাঝে হচ্ছে তোমার নিউক্লিয়াস আছে। তাহলে প্রথম শক্তি স্তরে তোমার ব্যাসার্ধ, দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ এবং তৃতীয় শক্তির ব্যাসার্ধ সবগুলা হচ্ছে আলাদা আলাদা। ঠিক আছে? অবশ্যই R3, R2 এবং R1 এরকম হবে। এবং তাহলে কি বল, এটা বলতেছি যে প্রতিটি কক্ষপথের হচ্ছে আকার, আবর্তন তো ইলেকট্রনের ব্যাগ, মনে করি এখানে ইলেকট্রন আছে, এখানকার ইলেকট্রনের ব্যাগ এবং এখানকার ইলেকট্রনের ব্যাগ কিন্তু আলাদা, আবার এখানকার ইলেকট্রনের ব্যাগ কিন্তু আলাদা, কিন্তু একই কক্ষপথে দুইটা ইলেকট্রনের ব্যাগ প্রায় কাছাকাছি। বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের আবর্তন ব্যাগ এবং শক্তি এখানকার ফার্স্ট সেলের যে শক্তি, সেকেন্ড সেলের শক্তি, থার্ড সেলের শক্তি প্রত্যেকটা কি আলাদা আলাদা। বুঝতে পারছো? এটা হচ্ছে স্থায়ী কক্ষপথ স্বীকার্য। না বুঝে থাকলে বলো। বুঝতে পারছি না। ওকে। হুম। তারপরে হচ্ছে তোমার কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। ওকে। আচ্ছা, কৌণিক ভরবেগ, আহ কৌণিক ভরবেগের সূত্র কি মনে আছে? NH/2 পাই। হ্যাঁ। MVR = NH/2 পাই। ও, তুমি সরাসরি সূত্র বলে দিছো। না, কৌণিক ভরবেগের সূত্র আর কি, L = I ওমেগা না? আমি ভাবছি ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার P = এই যে MV, সূত্রটা থেকে পিটা হচ্ছে তোমার কি রৈখিক, এম রৈখিক, ভিও রৈখিক। তো পিটা হচ্ছে তোমার এল, বিটা হচ্ছে ওমেগা, এম এর পরিবর্তে আই লিখছি আর কি, তাই না? হুম। তো আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? M r² লিখতে পারি। আর ওমেগা পরিবর্তে কি লিখতে পারি? V/R লিখতে পারি, তাই না? মানে সূত্র আর কি, যে I = mr², B = ওমেগা আর। এখান থেকে সূত্র থেকে এই বসাইলাম আর কি। তো এখান থেকে কাটাকাটি করলাম আমরা, তাহলে কি MVR পাই না আমরা? এটাই হচ্ছে তোমার কি কৌণিক ভরবেগ, ভরবেগ। বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তাইলে এটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য যেটা আছে, এটা হচ্ছে যে স্থায়ী যে কক্ষপথ আছে না, এই আগে যেটা যাই আমরা, এই যে স্থায়ী কক্ষপথে যে আবর্তনরত যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রনের হচ্ছে কৌণিক ভরবেগ সবসময় কি H/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণে সরল গুণিতক। ঠিক আছে? মানে আমরা লিখি আর কি, যে স্থায়ী কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো H/2 পাই এর পূর্ণ সংখ্যার সরল H/2 পাই। হ্যাঁ, এই এন এর মানটা কি হবে? অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, 1, 2, 3, ইনফিনিটি এরকম। বুঝছো? মানে এটা আসলে 0.25 এরকম হইতে পারে না, বা √3 এরকম হইতে পারে না, সবসময় কি পূর্ণ সংখ্যা হতে হবে আর কি। বুঝছো? এটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য, মানে H/2 পাই এর পূর্ণ সংখ্যা সমান হইবে আর কি।
তো এটুক কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বার হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা বা স্বীকার্য। এটা হচ্ছে পরমাণু ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াস কেন্দ্রকে আবর্তন করে। আচ্ছা, পরমাণুর ইলেকট্রন সমূহ কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে। আচ্ছা, এখানে হবে স্থায়ী। আবর্তন করার আগে, আচ্ছা এটা আমরা কাজ করি, এটা বইয়ের পিডিএফটা দিয়ে দিলে চলে। এই 2 আর 3 এটা একসাথে আর কি। দেখো, এটা হচ্ছে তোমার পরমাণুর যে ইলেকট্রন সমূহ আছে, এটা হচ্ছে নির্দিষ্ট মানে একটা কক্ষপথ আছে বৃত্তাকার। আচ্ছা, এটা আমি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মানে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা ফার্স্ট সেলের ইলেকট্রন গুলো আছে, এটা সেকেন্ড সেল। এই 2টা সেল দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো এই পাশে মনে করো একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে, এটার শক্তি হচ্ছে E1। এখানে মনে করো আরেকটা ইলেকট্রন আছে, আর কিছু ইলেকট্রন আছে, এটা হচ্ছে E2। হ্যাঁ, এটা ফার্স্ট সেল, এটা হচ্ছে সেকেন্ড সেল। তাহলে দেখো, মনে করো যদি কোনো ইলেকট্রন ফার্স্ট সেল থেকে সেকেন্ড সেলে যায়, তাহলে অবশ্যই তার শক্তি শোষণ করতে হবে। অথবা সেকেন্ড সেল থেকে ফার্স্ট সেলে আসে, তাহলে অবশ্যই তার শক্তি বিকিরণ করতে হবে বা শক্তি ছেড়ে দিতে হবে। শক্তি ছেড়ে দিয়ে কম শক্তি অর্জন করে ফার্স্ট সেলে আসতে হবে। আবার ফার্স্ট সেল থেকে যদি সেকেন্ড সেলে যায়, শক্তি তার কি আরো অর্জন করতে হবে, অর্জন করে সেকেন্ড সেলে যেতে হবে। বুঝছো বিষয়টা? অর্থাৎ এই 2টা সেলের ইলেকট্রন পার্থক্য মনে করো ডেল ই।
এটা হবে মনে করো E2 মাইনাস E1। বুঝছো? আবার আমরা ই ইকুয়াল টু আমরা কি জানি, এইচ নিউ। তাহলে এটা পরিবর্তে আমরা কি এইচ নিউ ইকুয়াল টু E2 মাইনাস E1 লিখতে পারি। বুঝা গেছে এটা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এগুলো কি আগে পড়ছিল না? হ্যাঁ ভাইয়া পড়ছি। ওকে। তো এগুলাই হচ্ছে তোমার যে বোর হচ্ছে বুঝাইছে যে স্থায়ী কক্ষপথ থাকে, এবং স্থায়ী কক্ষপথে হচ্ছে তোমার আহ স্থায়ী ব্যাসার্ধ, স্থায়ী শক্তি, স্থায়ী হচ্ছে বেগ, এগুলা হচ্ছে থাকে। যার দরুন হচ্ছে তোমার যে ইলেকট্রন গুলা মানে নিউক্লিয়াসে পতিত হয় না, ওই কক্ষপথেই থাকে আর কি, ওই শক্তির অর্জন করে থাকে। তো এখন আমরা দেখব এই শক্তিগুলো আসলে শক্তির মানে আহ শক্তির যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা বের করব। তারপরে হচ্ছে তোমার আহ বের করব, শক্তি বের করব, বেগ বের করব। এগুলো আসলে কিরকম হয়, এগুলো আমরা আস্তে ধীরে দেখবো আর কি। তাইলে প্রথমে আমরা বের করি। তো হুম, আমরা হচ্ছে তোমার পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করি। তো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর এটা হচ্ছে তোমার একটা মনে করো এনতম কক্ষপথ। ঠিক আছে? তো নিউক্লিয়াস আমাদের অবশ্যই কি আছে, প্রোটন আছে। তো আমরা ছোটবেলায় দেখছিলাম জেড। এটাকে দ্বারা বা হচ্ছে হচ্ছে ভর সংখ্যা বোঝায়, আর এটাকে দ্বারা কি বোঝায়, পারমাণবিক সংখ্যা, তাই না? আর এক্সটা হচ্ছে তোমার কি মৌল। আমরা দেখছি না, এই যে তোমার উম ওই কি জানি কি বলে এটাতে, পিরিয়ডিক টেবিল, মানে হচ্ছে পর্যায় সারণীতে দেখছি না আমরা যে বা মৌল হচ্ছে এক্স, উপরে হচ্ছে ভর সংখ্যা, নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা, মনে আছে? হ্যাঁ ভাইয়া। তো এখানে মনে করো একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনের তোমার হচ্ছে কি চার্জ, সেটা হচ্ছে মাইনাস। আর প্রোটনের যে চার্জ সেটা Ze প্লাস। ঠিক আছে? তাদের মাঝখানে যে ডিস্টেন্স, এটাকে মনে করি আমরা Rn। তাইলে দেখো এখন উম তা ইলেকট্রনটা হচ্ছে তোমার কি মানে একটা এই ব্যাসার্ধ ধরে ধরে ঘুরতেছে, মানে এই বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে অবশ্যই তার একটা কি আহ কেন্দ্রমুখী বল কাজ করবে। তো এই কেন্দ্রমুখী বলটা করতে পাবে, একটা হচ্ছে কুলম্বের সূত্র থেকে পাবে, অর্থাৎ এই দুটার মধ্যে যে আকর্ষণটা হবে, এই আকর্ষণটা মানে পাবে। আর একটা হচ্ছে তোমার কি গ্রেভিটেশনাল ফোর্সের কারণে পাবে আর কি। মানে এখানকার নিচে যদি একটা, এটার তো একটা ভর আছে তাই না, এই গ্রেভিটেশনাল ফোর্সের কারণে পাবে আর কি। বুঝছো? এফ সি ইকুয়াল টু এফ, মানে ইলেকট্রিক ফোর্স দিয়ে দেয়, ইলেকট্রিক ফোর্স দিয়ে আর কি। হ্যাঁ, এফ ই হচ্ছে তোমার যে কুলম্বের সূত্রটা আর কি, ওইটা। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে। আচ্ছা। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমাদের বই হচ্ছে এই গ্রেভিটেশনাল ফোর্সটা বাদ দিছে আর কি, নেগলিজিবল ধরছে। এফ সি হচ্ছে তোমার নেগলিজিবল, নেগলেক্ট করছে। হ্যাঁ, কারণ হচ্ছে এম এর মান তো অনেক কম, মানে ইলেকট্রনের যে ভর এটা অনেক কম না, এই জন্য। তো
এটা হচ্ছে তাহলে কি হবে? এম বি স্কোয়ার বাই আর আর এন, এরকম হবে না? হ্যাঁ ভাই। আর এফ ই মানে ইলেকট্রিক ফোর্স বা কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র আমরা কি জানি? 1/4 পাই এপসিলন নট জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই আর এন স্কোয়ার, তাই না? এটা না? এটা বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। তাহলে দেখো এখানকার এই যে আর এন কাটাটি চলে যাবে, তাহলে আর এন থাকলো। তাহলে আমরা কি বলতে পারি দেখো, এম বি স্কোয়ার এম, তাহলে বি এর মান মান আমরা পাবো আর কি। তো মান পাওয়ার আগ পর্যন্ত এইভাবে খালি খালি রাখি। এটা হবে জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর এন। আচ্ছা, এই দ্বিতীয় স্বীকার্য অনুসারে দ্বিতীয় স্বীকার্য জন্য কিন্তু আমরা কি কৌণিক ভরবেগ এগুলো আমরা কি জানি? এন ইন্টু এইচ বাই টু পাই, জানি না? তো এখান থেকে দেখো, এখান থেকে বিএন এর মানটা কিন্তু আমাদের আসে এন এইচ এম এম আর এন টু পাই লেখা যায়। তো এখান থেকে যে বিএন এর মানটা আমরা এখানে বসাবো আর কি। এগুলো পরীক্ষা আসবে না, আমাদের মেন সূত্রটা মুখস্থ করতে হবে আর কি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুঝছো এটুক? জি ঠিক ভাই, আছে, বুঝতে করো। পারছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে কি কাটা যেতে পারে আমাদের, দেখো এখান থেকে আমাদের এই ফোর কাটা চলে যাবে, এইখান থেকে এখানে পাই, একটা পাই থাকবে, এই আর এন একটা কাটা যাবে, এম এম কাটা যাবে। বুঝছো? তাইলে আমাদের আর এনটা মনে করি এই পাশে নিয়ে যাই। তাহলে এই পাশে কি থাকবে? জেড স্কোয়ার পাই এম, উপরে থাকবে এন স্কোয়ার স্কোয়ার। খেয়াল করছো? আচ্ছা, এখানে একটা এপসিলন নট আছে, তাহলে এখানে এপসিলন নট হবে। বোঝা গেছে? তো এটাকে যদি একটু সুন্দর করে লিখি আমরা, তাহলে আমরা আর এন ইকুয়াল টু কি লিখতে পারি? এইচ স্কোয়ার এপসিলন নট এন স্কোয়ার পাই এম জেড স্কোয়ার। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এই জিনিসটা আমাদের লাগবে আর কি, মানে মেনলি এই সূত্রটা আমাদের লাগবে। তো এটা যদি আমরা বের করতে পারি, তাইলে দেখো আমরা হাইড্রোজেনের জন্য, হ্যাঁ, হাইড্রোজেনের জন্য প্রথম কক্ষপথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। তো সূত্রটা কি ছিল আমাদের? আর এন এইচ স্কোয়ার এপসিলন নট
এন স্কোয়ার পাই এম জেড স্কোয়ার। তো হাইড্রোজেনের জন্য জেড অবশ্যই আমাদের 1 হবে, পারমাণবিক সংখ্যা n। আর n এর মানে কি হবে? 1। n এর মান 1 কেন হবে বলো তো? এই যে প্রথম কক্ষপথ, এটাই মানে n এর মান 1। ঠিক আছে। আর হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা আমাদের কি জানি? 1 জানি। তাইলে এটা কি হবে? ও, 1 মিনিট দাঁড়াও। তুমি দাঁড়ায় আছো? আচ্ছা দেখো, তাহলে আসো। হ্যাঁ ভাই আছে তো। তাহলে R1 কি হবে? এইচ এর মান এপসিলন মান আমরা কিন্তু জানি। এইচ এর মান কত বলো তো? এপসিলন মান কত জানো এগুলা? 6.626 into 10 inverse 34। 6.624 10 ইনভার্স। 6.626। 6.626। আচ্ছা, এগুলো কিসের কনস্ট্যান্ট বলো তো? ওটা তো প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক, গুড। 10⁻34। 30। আচ্ছা, একক কি? আর জুল কুলম মনে হয় এরকম একটা কিছু ছিল। আচ্ছা, একটা আমি ভুলে গেছি। এটা জুল হবে কুলম ইনভার্স। জুল কুলম্ব ইনভার্সন এটা। হ্যাঁ ভাই এটাই আসছিল মনে হয়। আচ্ছা, আমি ভুলে গেছি, যাই হোক। আহ, ভুলগুলো একটু ঠিক করে নিও আর কি। আর এম এর হচ্ছে অবশ্যই ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর থাকবে, যেহেতু ইলেকট্রন করতেছে আর কি, 10⁻31 কেজি। ঠিক আছে। আর ইলেকট্রনের চার্জ কি হবে? 1.6 ইন্টু 10⁻19 কুলম। এখানে ইলেকট্রন এবং প্রোটন দুইটার চার্জ কিন্তু সেম, তাই না? স্কোয়ার মানে কি, দুইটাই আছে এখানে। আচ্ছা, তাহলে এই মানগুলো যদি বসাই, 6.626 ইন্টু 10⁻−34 স্কোয়ার, 8.854 ইন্টু 10⁻−12 ইন্টু এন এর মান হচ্ছে 1 স্কোয়ার, পাই এর মান পাই, 9.11 ইন্টু 10⁻−31 ইন্টু জেড এর মান 1, ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19 স্কোয়ার। তো এটা ক্যালকুলেটর সবসময় ধরতে পারে না আর কি, বুঝছো? তাহলে তো আমরা হচ্ছে এটা আলাদা আলাদা করব, মানে এটা একটা আলাদা করব, এটা আলাদা করব, আর আস্তে আস্তে আগাবো আর কি, তাহলে ক্যালকুলেটর ধরতে পারবে আর কি। তো এটা ক্যালকুলেট করে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে তোমার 0.53 ইন্টু 10⁻−11 মিটার, অথবা R1 আমরা যদি 5.3 লিখি ইন্টু 10⁻−10 মিটার, অথবা 5.3 অ্যাংস্ট্রম, যেহেতু 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার, এটা লেখা যায় আর কি। তাহলে এই R1ই হচ্ছে তোমার কি, তোমার যে কোনো কক্ষপথ, শুধু হাইড্রোজেনের না, এটা তোমার অক্সিজেন বলো, হিলিয়াম বলো, নিয়ন বলো, আর্গন বলো, যে কোনো কক্ষপথের R1 এর মানটা হবে 5.3 ইন্টু 10⁻−10 মিটার। বুঝা গেছে? জিনিসটাকে ধরতে পারছো? ভাই এটার এক্সাক্ট মান তো আসে 5.292 বা 5.3 ইন্টু 10 ইনভার্স 11 মিটার না? হ্যাঁ, এই যে এটাই তো, এই যে এটা। কিন্তু এখানে তো নিচের লাইনে তুমি লিখলো 5.3 ইন্টু 10 ইনভার্স 10।
এই যে এখানে তো 0.53 না, এই জন্য তো 5.3 লিখছি আর কি। না ভাই, এটা এক্সাক্ট মানে তো 5.3 × 10⁻11 আসে না? 0.53 অ্যাংস্ট্রম আসে তো। ও ও, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, আমি তো ভুল লিখছি, সরি সরি। এটা এক্সাক্ট মান কত আসে? 5.3 × 10⁻11। ও তাহলে এটা 0.53 হবে, সরি। তাইলে বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে, দেখো, আর এন ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ইট স্কোয়ার অ্যাবসলিউট নট এন স্কোয়ার পাই এম জেড স্কোয়ার, ঠিক আছে? তো আর এন সমান সমান কি লিখতে পারি? দেখো, এইচ স্কোয়ার অ্যাপসিলন নট পাই এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার জেড লিখতে পারি না? হ্যাঁ ভাই। আচ্ছা, এটাকে মান কত বলো তো? 5.3 × 10⁻11। এটাকে যেটা বাই করছি এটা না? হ্যাঁ। তাহলে আর এন সমান সমান 5.3 ইন্টু 10⁻11 ইন্টু এন স্কোয়ার জেড। এটা হচ্ছে মেইনলি সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট। তুমি হচ্ছে যদি বলে, মনে করো, যদি লিথিয়ামের জন্য বের করো, লিথিয়ামের 3 নাম্বার সেলের কি বের করো, রেডিয়াস বের করো, আর থ্রি বের করো, তাহলে আর থ্রি ইকুয়াল কি লিখবা? 5.3 ইন্টু 10⁻11 লিখবা, মানে ক্যালকুলেটারে লিখবা আর কি। বাস্তবে কিন্তু সবগুলো মান বসাবা, এইটার মান বসাবা, এপসিলন মান বসাবা, পাই মান বসাবা, এম বসাবা, এর মান বসাবা, মানে খাতায় বসাবা আর কি। কিন্তু ক্যালকুলেটার বসাবে কি 5.3 ইন্টু 10⁻11, এন এন এর মান হচ্ছে তোমার, মনে করো, যেহেতু 3 নাম্বার সেল তাহলে 3 স্কোয়ার হবে। আর লিথিয়ামের ক্ষেত্রে কি, যেটার মান কত হবে বলো তো? লিথিয়ামের যেটার মান কত? 3। 3, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে তোমার ক্যালকুলেশনটা বাই করবা, বুঝা গেছে? কিন্তু বাস্তবে বসাবা কিন্তু কেমনে? এইচের মান বসাবা, এপসিলন মান বসাবা, পাই মান বসাবা, এম মান বসাবা, এর মান বসাবা, মানে এত কিছু ক্যালকুলেশন না করে তুমি সরাসরি 5.3 মানে 11 মনে রাখবা, আর এন আর যেটা মান বসে দিবা আর কি, আলাদা করে। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তো পরীক্ষা করে দেখছে যে আর 1 এর মান হচ্ছে তোমার কি আছে হাইড্রোজেনের জন্য 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে? আর টুর মান, আর টুর মান হচ্ছে, মনে করো যদি আর টুর মধ্যে কোনো ইলেকট্রন থাকে না লিথিয়ামের এই হাইড্রোজেনের ক্ষেত্রে, তাও আর 2টা বাই করছে আর কি, 2.12 অ্যাংস্ট্রম। আর 3 এর মান হচ্ছে তোমার কি 4.77 অ্যাংস্ট্রম। তা এখানে দেখো রেডিয়াস গুলো একদম ফিক্সড। এই রেডিয়াস গুলো কিন্তু, মানে যদি ইলেকট্রন থাকেও তাহলে এই দূরত্বে থাকবে, এর আশেপাশে কিন্তু থাকতে পারবে না। ঠিক একইভাবে প্রত্যেকটা পরমাণুর জন্য তোমার রেডিয়াস গুলো একদম ফিক্সড থাকে, অর্থাৎ এই রেডিয়াসের মধ্যে তোমার কি ইলেকট্রন গুলো থাকবে, আর এদিক ওদিক ঘটবে না আর কি। তাহলে বুঝছো ব্যাসার্ধের মাধ্যমে আমরা কি বুঝতে পারি? একদম ফিক্সড একটা ইলেকট্রন, মানে স্তর থাকে আর কি, অরবিট থাকবে, এর আশেপাশে থাকতে পারবে না আর কি। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে তোমার এখানে আমরা ভেলোসিটি দেখছিলাম এইভাবে, এই যেটা,
তো এই সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, ভেলোসিটির সূত্রটা বের করে দিতে পারি আর কি। তাহলে আমরা কি পাইছিলাম, এম ভি এন আর এন হচ্ছে এন ইন্টু এইচ বাই টু পাই, অথবা ভি এন ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, এন এইচ টু পাই এম আর এন। ঠিক আছে। আবার আর এন এর সূত্র আমাদের কি আসছিল, আর এন এর সূত্র আসছিল হচ্ছে তোমার এইচ স্কোয়ার অ্যাবসলিউট নট এন স্কোয়ার পাই এম জেড স্কোয়ার। তো এটা হচ্ছে এখানে বসাই দেবো এখন। তাহলে দেখো কোনটা কটা করা যায়, এই এন এন কাটাকাটি যায়, ঠিক আছে, এই এম কাটাকাটি যায়, পাই পাই কাটাকাটি যায়, আর কি যায়, এই যে এইচ, এইচ কাটাকাটি যায়, আর কিছু যায়, যায় না। তাহলে ভিএন ইকুয়াল টু কি আসে, উপরে আসতেছে জেড স্কোয়ার, ঠিক আছে, আর নিচে আসতেছে টু এইচ এপসিলন নট স্কোয়ার এন, এটা আসতেছে আর কি। আহ এপসিলন নট স্কোয়ার ছিল, ওখানে এপসিলন স্কোয়ার তো ছিল না, সরি, এখানে স্কোয়ার থাকবে না। তাহলে ভি এন, এটা সূত্রটা কি দাঁড়াইতেছে, জেড স্কোয়ার টু এইচ এপসিলন নট এন, এইটা থাকতেছে আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাই। তাহলে বেগের সূত্র কি দাঁড়াইতেছে, বি এন মানে এনতম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ টু এইচ এপসিলন নট এন। তো এটার জন্য আমরা কি হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে, প্রথম শক্তি স্তরের উম আবর্তনরত ইলেকট্রনের বেগ তাহলে কি হবে। তো হাইড্রোজেন যেহেতু হচ্ছে জেড এর মান ওয়ান, আর প্রথম শক্তি স্তর বলছি, তাহলে এন এর মান ওয়ান, তাহলে ভি এন কি হবে, ওয়ান ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, টু ইন্টু কি হবে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু এন এর মান হচ্ছে ওয়ান। তো এটা ক্যালকুলেশন করি তাহলে কি আসে, 2.18 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। ভি ওয়ান। এক্ষেত্রে একটা মজার জিনিস সেটা হচ্ছে তোমার কি, এক্ষেত্রে হচ্ছে তোমার যদি জেড এবং এন কে আলাদা করি, বি এন স্কোয়ার টু এইচ এপসিলন নট জেড বাই এন, এটাকার মান কি, এটাকার মান হচ্ছে এটা 2.18 ইন্টু 10⁻6 ইন্টু
জেড বাই এন। তো এটা হচ্ছে তোমার কি শর্টকাট, যেটার মান এন এর মান বসাই দিবা, আর 2.18 10⁻⁶ এটা হচ্ছে একটু মুখস্থ রাখবা আর কি। বুঝছো? জি ভাই, অবশ্যই বুঝতে কিছু পারছি। কাজে লাগবে এগুলো। ওকে। এরপরে যদি আমরা কি পাইলাম, আমরা হচ্ছে তোমার ব্র্যাকেটটা পাইলাম আর হচ্ছে তোমার কক্ষপথ পাইলাম আর কি, তাই না? ব্যাক আর কক্ষপথ যদি পাই, ব্যাক ও কক্ষপথের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর কি, সরি, কক্ষপথ না, কক্ষপথের ব্যাসার্ধ, মানে হচ্ছে আমরা কি পাইছি, ভিএন পাইছি এবং আরএন পাইছি। তাহলে সব কিছু বের করা যায়। আর তুমি যা মান চাও সবকিছু আমরা বের করতে পারবো আর কি, সবকিছু বের করতে পারবো। মানে কার বের করব? অবশ্যই ইলেকট্রন বের করব। তো কেউ যদি বলে আমাকে এই বের করে দাও, রৈখিক বল বের বের করে দাও, তাহলে আমরা এই সূত্রটা বের করতে পারবো না, এম ইন্টু ভিএন। ঠিক আছে? কি রৈখিক ভরবেগ, মানে যদি কোনো ইলেকট্রনের রৈখিক ভরবেগ বের করতে পারি তাহলে ভি ইন্টু এম ইন্টু ভিএন লিখবো। আর যদি কৌণিক ভরবেগ চাই, এল, তাহলে আমরা কি বের করতে পারি, এম ভিএন আর এন। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যদি বলে আহ রৈখিক রৈখিক ত্বরণ বের করো, তাহলে সূত্র কি জানি আমরা জানি, রৈখিক ত্বরণ সূত্র এন ভিএন স্কোয়ার বাই আর এন। যদি বলে আহ কেন্দ্রমুখী বল বের করো, তাহলে কি হবে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এন। পারবো না? যদি বলে কৌণিক বেগ বের করো, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়াল টু ভি এন বাই আর এন। ঠিক আছে? আর যদি বলে পর্যায়কাল বের করো, তাহলে কি পারবো, টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, আর ওমেগার মান তো হয়েছে ভি এন বাই আর এন। ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে যদি আমরা